স্বাগত সবাইকে। রাজনীতি, অর্থনীতি ও সমকালীন বিভিন্ন ঘটনাবলী নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি গোলাম মুর্তজা। ডিভাইন গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার এই 5 দিন আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট রাজনীতিক এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। দর্শক, চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন এই নম্বরগুলোতে ফোন করে 81593555 থেকে 59 নম্বরে। আমরা সরাসরি চলে যাব আলোচনায়। প্রথমেই যদি আবুল হাসান চৌধুরী আপনার কাছ থেকে শুরু করতে চাই। ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকগুলো দিক আছে। সাম্প্রতিক সময়ে সফর করে গেলেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর সফর নানা কারণে হয়তো তাৎপর্যপূর্ণ। আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের মূল তাৎপর্যটা কি, সংক্ষেপে যদি একটু বলেন। না, আমার দুইটা জিনিস প্রাসঙ্গিক যেটা আমি মনে করি। প্রথমত, সোনিয়া গান্ধীর এই সফরে আমরা অনেক দিন আগেই যেটা করা উচিত ছিল সেটা বহুদিন পরে আমরা একটা স্বীকৃতি, আমরা ধন্যবাদ জানিয়েছি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যার একটা অনন্য সাধারণ ভূমিকা ছিল আমাদের দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়। এবং তার সাথে সাথে আরেকটাও যেটা তাৎপর্যপূর্ণ, যেটা বর্তমানকে নিয়ে, সেটা হচ্ছে যে আমরা জানি সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে আসবেন। দেখেন, আমরা তো এই যে পররাষ্ট্র বিষয়ে যখন একজন আরেকজন আলোচনা করি তখন একটা আপনার বাতাবরণ সৃষ্টি করা, অ্যাম্বিয়েন্স সৃষ্টি করার একটা ব্যাপার থাকে। আজকে আমরা যতই আপনার টেকনিক্যাল নির্ভরযোগী না কেন, এই যে একটা আলাপ আলোচনার ভিতরে যে পরিবেশ সৃষ্টি হতে পারে সেটা কিন্তু টেকনোলজিক্যাল ওয়েতে করা সম্ভব নয়। এবং আমি যেটা মনে করব যে আমাদের দুইটা প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত। সেখানে এটা বলাটা একেবারেই নিষ্প্রয়োজন যে আমাদের মধ্যে যেরকম সম্ভাবনা থাকবে সমস্যাও থাকবে। এইটাই বাস্তবতা। এখানে আকাশ কুসুম ভাবার কোনো চিন্তার অবকাশ নাই। কিন্তু এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সম্ভাবনার দিকে এগিয়ে যাব, আমরা দেখতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন, যে কমিউনিকে তারা সর্বসম্মতিক্রমে স্বাক্ষর দেন, সেই কমিউনিকের অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সব বিষয়গুলো আমরা আশা করব যে ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসবেন সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে, এগ্রিমেন্ট হবে। যেমন তিস্তার পানির ব্যাপারে আমরা আলোচনা করব। এই জায়গাগুলোতে আরেকটা ব্যাপারে অ্যাম্বিয়েন্সের যে কথাটা বললাম, দেখেন, পারসেপশন ইজ সামটাইমস ফার মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা অবশ্যই চাই, কারণ আলাপ আলোচনার ভিতরেই আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা যখন খবরের কাগজে দেখি যে আমাদের সীমান্তে নিরস্ত্র নিরীহ বাঙালিদের হত্যা করা হচ্ছে, তখন এটা যে পরিবেশ সৃষ্টি করে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের জন্য একটু অসুবিধার প্রতিবন্ধক। সেখানে আমি মনে করব যে বৃহৎ দেশ, বন্ধুত্বের কথা, বন্ধুত্ব ভারত চাইলেও ভারত বাংলাদেশের বন্ধুত্ব নিতে পারবে না। কারণ আমাদের বন্ধুত্ব 71-এ মুক্তিযুদ্ধের রক্তের ভিতর দিয়ে আমরা সেই বন্ধুত্ব। আমরা এই সমস্যাগুলোর জায়গাতে আপনার কাছে আসবো আরো বিস্তারিত। এটার জন্য মোহাম্মদ আরাফাত, আপনার কাছ থেকে যদি আমরা একটু জানতে চাই যে সোনিয়া গান্ধীর সফর দু দেশের সম্পর্কতে ইতিবাচক অর্থে কতটা তাৎপর্যপূর্ণ, আপনি কিভাবে দেখছেন? না, এটি তো অবশ্যই অনেক তাৎপর্যপূর্ণ। এবং বিশেষ করে জনাব চৌধুরী যেটি বললেন যে আমরা যে বর্ডারটা শেয়ার করি ভারতের সাথে, এটি কিন্তু পৃথিবীর যে কোনো দুটি দেশের মধ্যে শেয়ার্ড বর্ডারের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। কাজে এখানে আমাদের সমস্যা থাকাটা যেমন স্বাভাবিক, এটিকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই, তেমনি বন্ধুত্বের একটা বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেটি কিন্তু দুদেশের জনগণের স্বার্থেই সেই বন্ধুত্বটি প্রয়োজন। কাজে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে আমাদের যে হিস্ট্রি, 71 তো একটি নতুন ধারা উন্মোচিত করেছে, তার পিছন দিকেও আমাদের হিস্ট্রি ছিল। এবং আমাদের শুধুমাত্র এথনিক এবং রিলিজিয়াস কম্পোজিশন অফ আওয়ার পপুলেশন সবকিছু কিন্তু এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, বন্ধুত্ব বা শত্রুতা সবকিছু নেই। এবং আমার রাজনীতির মধ্যে যে ফ্যাক্টরগুলি আছে সবকিছুকে চিন্তা করলে আমরা কিন্তু আসলে এই যে গোটা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, এরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাওয়ার একটি বিষয় এখন আমরা অনুধাবন করছি। এবং সেই ক্ষেত্রে এই সফরটির গুরুত্ব অপরিসীম। এবং যেটি জনাব চৌধুরী বললেন যে এই যে একটা পরিবেশ তৈরি করে, এক ধরনের ভাইব ক্রিয়েট করে, এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যে উনি আসলেন, তারপর উনি যে স্পিচগুলি দিলেন এবং একটা বন্ধুত্বপূর্ণ একটা যে পরিবেশটা, তার মধ্য দিয়ে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। এখানে আমার আরেকটি জিনিস জানা, যে চৌধুরী যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি যোগ করি যে আপনি যেটা বললেন যে দীর্ঘ সীমান্ত, এই সীমান্ত
মুহূর্তে গুলি করে মানুষ মারার একটি ব্যাপার আছে, এটা সবগুলো সময়ে ঘটনাটি ঘটে আসছে। Absolutely. বিষয়টি নিয়ে আমাদের এখানে রাজনীতিও আছে, ভারত পক্ষ বিপক্ষ বিদ্বেষী এক ধরনের রাজনীতি আছে। কিন্তু সোনিয়া গান্ধী যে সময়টিতে বাংলাদেশ সফর করছিলেন, ঠিক সেই সময়টিতে যেখানে সৌহার্দ্যের কথা হচ্ছিল, নতুন দিক উন্মোচনের কথা হচ্ছিল, ঠিক সেই সময়ও আমরা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে পারিনি। বিএসএফ সেই সময়ও মানুষ মেরেছে। এই যে একটি নেতিবাচক ব্যাপার বারবার সামনে চলে আসে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতখানি প্রতিবন্ধকতা তৈরি না, করছে? অবশ্যই না, এটা একটি যৌক্তিক একটা ইস্যু, এবং আমি নিজেও কিছুদিন আগে একটা ট্র্যাক টু ইনিশিয়েটিভের অংশ হিসেবে ভারতে গিয়েছিলাম, আমাদের টিমের অংশ হিসেবে, এবং ওদের ভারতের কাউন্টার পার্টের সাথে আমরা কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে এই ইস্যুটা রেজ করেছি, এবং এই সীমান্তে যে হত্যার বিষয়টি একেবারেই এটাকে রিডিউসড হয়ে যায়, মানে এটাকে একেবারে বন্ধ করার একটা দাবি আমরা জানিয়ে এসেছি। তবে এখানে যেটি হয় কি, সীমান্তে হত্যার বিষয়টি নিয়ে সঠিক তথ্যপাত্য উপস্থাপন করা হয় না আমাদের দেশে। এখানেও মানুষকে বিভ্রান্ত করার একটি বিষয় আছে, এবং আমি বলবো যারা এটিকে বিরোধিতা করেন তাদেরও এই বিষয়টিকে বিরোধিতা করে এক ধরনের রাজনীতি করার একটা প্রবণতা আছে। সেইখান থেকে তথ্যপাত্য বলতে আপনি কি বোঝাচ্ছেন? যেমন ধরেন, আপনাকে আমি বলি 2001 থেকে 2010 পর্যন্ত আমার কাছে একটি তথ্য আছে, আমাদের বর্ডারে 671 জন বাংলাদেশের নাগরিক মারা গেছে। মারা হয়েছে, গুলি করে মারা হয়েছে 2001 থেকে 2010, এবং এর মধ্যে 2001 থেকে 2006 যখন আমরা জানি যে বিএনপি, জামাতে ইসলাম এই 4 দলীয় ঐক্যজোট ক্ষমতা ছিল, তখন 60% অর্থাৎ 400 জনের মতন, এই 671 জনের মধ্যে 400 জন মারা 60%, 60, হ্যাঁ 60, রাইট, বা 60% অফ দ্যাট। এবং 2006 সালে শুধুমাত্র একেবারে শেষ বছরে যখন বিএনপি জামাত ক্ষমতা ছেড়ে যায়, সেই বছরে 107 জন বাংলাদেশের নাগরিক মারা যায়, যেটি সর্বোচ্চ একটি বছরে। অর্থাৎ এই বিষয়টি সবসময় এই প্রক্রিয়াটি হয়ে এসছে। বরং আপনাকে একটি তথ্য আমি দিতে পারি, যেটি যে খুব আনন্দের, সেটা আমি বলছি না। যেমন একেবারে শেষ বছরে এসে 2010 সালে এসে সারা বছরে 31 জনে নেমে আসে, কাজে এটি কিন্তু অনেক কমে আসছে। কিন্তু এটা সুখের কোনো বিষয় নয়, যখন মৃত্যু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটি শূন্যতে নেমে আসতে হবে, সেটি আমাদের তথ্যগুলো দিলেন। এগুলো কোন সূত্রের তথ্য? এগুলো বিভিন্ন পর্যায় থেকে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা এই তথ্যগুলো পাওয়া গেছে, এবং বিভিন্ন রিসার্চ হচ্ছে এগুলো নিয়ে। আরেকটি ছোট্ট তথ্য আমি এই প্রসঙ্গে দিয়ে রাখতে চাই। ভারতের কাউন্টারপার্ট যারা, তাদের সাথে আমরা জোর দাবি যখন তুলেছি এই হত্যা বন্ধ করতে হবে, তারা বলেছে যে দেখুন, তারা যেটা বলে যে দেখুন, বর্ডারে বিভিন্ন ধরনের স্মাগলিং এবং বেআইনি কর্মকাণ্ড ঘটে, এবং বিএসএফ কিন্তু বাংলাদেশ না ভারতের নাগরিক দেখে গুলিটা ছোড়ে না, এবং তাদের দাবি 40% যত মারা যায় তার 40% ভারতীয় নাগরিক মারা যায়। কারণ তাদের কিন্তু বোঝার উপায় নেই যে বর্ডারটা ক্রস করছে সে ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে ফিরে যাচ্ছে না বাংলাদেশের নাগরিক ফিরে যাচ্ছে। ঠিক এই জায়গাটিতে আপনাদের দুজনের কাছে মতামত নিব, যে বিশেষ করে বলেছেন যদি আপনার কাছে আসবো, যে তথ্য মোহাম্মদ আরাফাত বলছেন, পৃথিবীর বর্তমান সময়ে তো কম দেশের সীমান্তই আছে যে দেশের সীমান্তে গুলি করে মানুষ মারা হয়। যে দু একটি বা অল্প কয়েকটি জায়গা আছে, তার মধ্যে বাংলাদেশ এখন একটি, দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি। বিএসএফ যে বলছে 40% ভারতীয়, এটা যদি সত্যিও হয়ে থাকে, আমরা যদি ধরেও নেই সত্যি হয়ে থাকে, গুলি কেন করতে হয়? এর বিকল্প কোনো কিছু করা যায় কিনা? ভারতীয় নেতৃবৃন্দ, যে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যখন কথা বলেন যে আর গুলি করা হবে না, আর মানুষ মারা হবে না, ওনারা কথা বলেন কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না, ঘটনাটি চলতেই থাকে। আপনি দুজনের কাছ থেকে এই প্রশ্নটি আমি জানতে চাইবো, তার আগে একটা ফোন নিয়ে নিব। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় এবং সম্মানিত শিক্ষক মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনারা যে সীমান্ত হত্যাকাণ্ডের যে আলোচনা করতেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এত ভয় কিসের যে ওরা কড়া প্রতিবাদ করানো হচ্ছে না? আর একটা প্রশ্ন, যে ভারতের সম্মানিত কংগ্রেসের সভানেত্রী আসলেন, কিন্তু বিরোধী দল থেকে অভিযোগ করা হলো যে বিরোধী দলের সাথে সাক্ষাতের ব্যবস্থা সরকারের অসহযোগিতার কারণ হয়েছে, এই জিনিসটা জানার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে কেন কড়া প্রতিবাদ জানানো হচ্ছে না হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আর সোনিয়া গান্ধীর সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর সাক্ষাৎ বা মিটিং যাই বলি না কেন সেটা কেন করানো হলো না। এই প্রশ্নের উত্তর দিয়েও যাওয়া যেতে পারে, অথবা আমরা যে কথাটা মনে করি যে আমাদের বন্ধুত্ব এত সুদৃঢ় যে এখানে কোনো হীনমন্যতার প্রয়োজন নাই, এবং বন্ধুত্ব সুদৃঢ় বলেই যদি খোলাভাবে বলতে চাই, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, যে বন্ধুত্ব নিয়ে আমাদের কোনো চিন্তার দরকার নাই, কিন্তু ভবিষ্যতে আমরা এটা কিভাবে এগোবো সেটা করার চিন্তা ভাবনা তোমাদের করতে হবে। যেমন এটা উদাহরণটা কতখানি প্রযোজ্য আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা তুলে ধরা উচিত যে পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে ভারতের একটা সাংঘর্ষিক পরিস্থিতি, সেখানেও কিন্তু এই তুলনায় কোনো কিছুই হত্যাকাণ্ড হয় না। সেখানে আমাদের দুইটা বৃহৎ বন্ধুপ্রতিম দেশ, যাদের সাথে আমাদের একেবারে সবচেয়ে গর্বের মুহূর্ত, সবচেয়ে অহংকারের মুহূর্ত এবং সবচেয়ে ত্যাগের মুহূর্ত, স্বাধীনতা যুদ্ধের সেই 12,000-এর মতো ভারত
ভারতের সৈন্য আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, আমাদের সামরিক বাহিনীর সাথে, আমাদের দেশের জনগণের সাথে আমরা গুলি করা বন্ধ করতে পারছি না। গুলি করা বন্ধ করতে হবে, যদি অন্যায় করে সেটা অন্যান্য প্রয়াস থাকবে। সেখানে আমার যেটা বাইরে থেকে এখন মনে হয়েছে হয় যে রাজনীতিবিদদের মধ্যে বোধহয় মোটামুটি একটা আন্তরিকতা আছে, কিন্তু এটা কতখানি ট্রান্সলেটেড হচ্ছে টু দ্য বিউরোক্রেসি অ্যান্ড টু দ্য পিপল ইন দ্য বর্ডার, সেই ব্যাপারে আমার মনে হয় অনেক তফাৎ রয়ে যাচ্ছে। তার মানে কি, রাজনীতি বলতে ভারতীয় যে রাজনীতিবিদদের কথা বলছেন তারা মাঠ পর্যায়ে বা তাদের প্রশাসনে সেই বক্তব্যটি জোরালোভাবে এখনো পৌঁছাচ্ছে না। এবং আরেকটা কথা আমি বলবো, যেটা কিছুটা এই যে যিনি প্রশ্ন করেছেন তার বাংলাদেশ কথায় এসেছে, যে দেখুন প্রত্যেক দেশেই, একটা গণতান্ত্রিক দেশে দ্বিমত থাকবে, অনেক রকম মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু পররাষ্ট্র নীতি এবং দেশের কিছু কিছু নীতি সম্বন্ধে একটা মোটামুটি ঐক্যমত থাকা প্রয়োজন। আমি মনে করি যদি এটা আমরা সঠিকভাবে আনতে পারতাম, তাহলে বোধহয় আমাদের যে নেগোসিয়েশনস গুলো হয় সেগুলো আরো অনেক জোরালো ভাবে হতো। এটা শুধু ভারত না, যে কোনো দেশের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে হোক, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির। দর্শক যে কথাটি বললেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে কিনা, আসলে বিষয়টি কি, আসলে জানানো হচ্ছে না হচ্ছে না? আমি তো মনে করি যদি জোরালো প্রতিবাদ জানানো হয় সেটাই সঠিক হবে, এবং প্রতিবাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, যে এই প্রতিবাদের কোনো পেটিনেস থেকে উদ্ভব হচ্ছে না, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর ভিতরে এই প্রতিবাদ, তাহলে আমি মনে করি না কোন রকম এর মধ্যে কোন নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কোন ইতিবাচক কিছু হবে। এই যে বিষয়টি নিয়ে জনাব চৌধুরী বলছেন যে যদি প্রতিবাদ জোরালো করে জানানো হয় সেটাই হবে স্বাভাবিক ব্যাপার। দর্শকের প্রশ্ন যে জোরালো প্রতিবাদ জানানো হতো, আমরা জানাচ্ছি না, সেটি ওনার ধারণা। হ্যাঁ, সেটাই দর্শকের প্রশ্ন। আমি বলি বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বাংলাদেশ উঠিয়েছে এই বিষয়টি, এবং এই উঠানোর ফলশ্রুতিতে আপনাকে আমি ডেটাটা দেখলাম, 2006 সালেও আমরা দেখেছি 107 জন, যেটি সর্বোচ্চ, যেটি নেমে, ওটা আমরা জেনেছি, আমি সেটাই বলছি, যার ফলে সবসময় আছে ঘটনাটি, এটা সত্য। কিন্তু আপনার জিনিসটি কিন্তু অনেক কমে আসছে, এবং কমে আসার কারণটাই হচ্ছে যে আজকে গভর্নমেন্টের নেগোসিয়েশন। এবং আমি ব্যক্তিগতভাবে যেটি আপনাকে বললাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে ট্র্যাক টু ইনিশিয়েটিভের অংশ হিসেবে বসেছি, যেখানে আমি সহ আমাদের সাথে যারা ছিলেন সবাই জোরালোভাবে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে তুলেছেন, এবং গভর্নমেন্ট থেকে করা হচ্ছে। কিন্তু হয়েছে কি, যখন আপনি এটাকে কাউন্টার করছে ইন্ডিয়ান সাইড এইভাবে, যে দেখুন আমরা তো শুধু বাংলাদেশের নাগরিক মারছি না, আমরা মারছি স্মাগলারদের বা এই ধরনের এটাতে আমার প্রশ্ন ছিল যে গুলি করতে হবে কেন? পৃথিবীর কতটি সীমান্তে এখন গুলি করা হয়, প্যালেস্টাইনে ইসরায়েল গুলি করে, এক্স্যাক্টলি সেই বিষয় নিয়ে বেশি জায়গা তো নেই। আমরা তো ভারত পাকিস্তানের সাথে, ভারত বাংলাদেশের সম্পর্ক তো এই জায়গাতে নয়। অ্যাবসলিউটলি, আমাদের আর্গুমেন্টটা ঠিক ওখানে। আমরা বলেছি যে ভারতের নাগরিকরা মারা যাচ্ছে, আপনারা বলছেন, আমাদের প্রশ্ন হচ্ছে কোন মানুষ কেন মারা যাবে বর্ডারে, গুলি কেন করতে হবে? এক্স্যাক্টলি যে পয়েন্টে আপনি কোয়েশ্চেনটা করেছেন, এবং আমাদের গভর্নমেন্টের সাইড থেকেও কিন্তু মোটামুটি আমি যতটুকু জানি আর্গুমেন্টটা ওখানেই, এবং যার কারণে ভারতীয় সাইড কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে এখন দেখার, অ্যাটলিস্ট নেগোসিয়েশন টেবিলে আমরা দেখছি এটাকে ট্রান্সলেটেড হবে, এবং এই আশা আমি করি, এবং খুবই শীঘ্রই হয়তো। সাধারণ জনমানুষের প্রশ্নের মধ্যে থাকে যে সোনিয়া গান্ধীর মতো এত গুরুত্বপূর্ণ একজন মানুষ যখন বাংলাদেশ সফর করছেন, সেই সময়টিতেও, সেই দিনটিতেও সীমান্তে হত্যা বন্ধ করা গেল না, সেই দিনে হত্যাকাণ্ড ঘটলো। সাধারণ বাংলাদেশের যে সাধারণ জনমানুষের যে সেন্টিমেন্ট, তো ভারত কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না? আপনার নিজস্ব ব্যাখ্যা কি, কারণটা কি? এখন বিষয়টা হচ্ছে যে আমি আসলে জানি না, আমার কাছে ইনফরমেশন নেই যে এই গত 3 দিনে মারা গেছে, তবে বিষয়টি হচ্ছে কি যে ওরা যে কারণে গুলিগুলি করে, ওরা যেটা বলছে, এটিকে একটা নিয়মের মধ্যে এনে এটিকে এই সমাধানে যেতে হবে। আসলে এটি কিন্তু ডিপেন্ড করবে না যে সোনিয়া গান্ধী ঢাকা এখন এই মুহূর্তে আছেন বলে গুলি ছুড়বে না। আমরা তো চাই যে সোনিয়া গান্ধী ঢাকায় থাক বা না থাক, একটা মানে স্থায়ী একটি সমাধান, যে বর্ডারে যাতে কোনোভাবে গুলি ছোড়া না হয়, অন্য কোনো একটা মেকানিজম, অন্য কোনো অল্টারনেটিভ আমরা করতে পারি। আপনার কাছে আবার আসবো। এই দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যালো, জি বলুন, আমরা শুনছি। জি, আমি ফাতেমা জোহরা হক, ইংরেজি শিক্ষক, বিজ্ঞান স্কুল এন্ড কলেজ। জি বলুন। আমার একটা প্রশ্ন সাবেক প্রতিমন্ত্রীর কাছে, যে সোনিয়া গান্ধীর ভিজিটটা আমাদের যে দ্বিপাক্ষিক কিছু ইস্যুস ছিল, অমীমাংসিত সম্পর্ক যেগুলো ছিল, ইস্যুস গুলো, ওগুলো মীমাংসার পথে কতটা সহায়ক ভূমিকা রাখতে পারেন বলে উনি মনে করেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। ভিকারুননিসা স্কুলের একজন শিক্ষক, ইংরেজি বিভাগের শিক্ষক, তিনি আপনার কাছে প্রশ্ন করেছেন। যে কথাটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে যখন একটা দেশের একজন রাষ্ট্র দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আরেক দেশে আসেন, সম্পূর্ণ বিষয়টাই তো প্রযুক্তি নির্ভর ভাবে
আমরা এটার সমাধান করতে পারি না। এটার যে একটা ক্ষেত্র প্রস্তুত এনেবলিং এনভায়রনমেন্ট যেটা বলে, সেটার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু সাথে সাথে আমার ভাই যেটা একটু আগে আরাফাত সাহেব যেটা বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে একটা হত্যাও আমরা মেনে নিতে পারি না, এবং যেখানে অন্যান্য পন্থা আছে যেগুলা বন্ধ করা যাবে। এবং আমি যদ্দূর জানি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব দৃঢ়ভাবে তুলবেন। হয়তো এটা মিডিয়াতে আসে নাই, অনেক কিছু কথাবার্তা মিডিয়াতে আসে না, কিন্তু আমি এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই যে এই কথাগুলো উনি তুলে ধরবেন। কারণ এটার একটা আমরা দেখেছি যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে আসলে উনি কিন্তু বলেছেন যে একটাও আমরা এটাকে মানব না। এবং এটা আমার বোধগম্য হয় না, যেখানে অনেক অন্য কিছু আছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য যেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের দিক থেকে তাদের আকর্ষণীয় অনেক কিছু আর আছে, সেখানে কেন তারা এই জিনিসটাকে চলতে দিবে। এবং সেখানে আমার আশা থাকবে যে ভারত সরকার এবং তার সাথে সম্পর্ক করে মানে পশ্চিমবঙ্গ সরকারেরও এখানে একটা ভূমিকা থাকবে, এবং এটা যত শিগগিরই পারে উই শুড ব্রিং ইট ডাউন টু জিরো। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা দেশের সরকার যত শক্তিশালী হোক, সেই দেশের গণমানুষের মধ্যে যদি নেগেটিভ রিয়াকশন হয়, নেতিবাচক প্রতিক্রিয়া হয়, তাহলে সবকিছু আপনার সুন্দর প্রচেষ্টাও সম্পূর্ণভাবে বানচাল। এখানে একজন দর্শকের আরেকটি ফোন ছিল যে আপনি কি মনে করেন যে সোনিয়া গান্ধীর সফরে যে আমাদের বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হবার যে হয় নাই বলা হচ্ছে, সরকারকে দোষারোপ করা, এটি হওয়া প্রয়োজন ছিল বা হলো না কেন, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? সাধারণভাবে এইরকম শীর্ষস্থানীয় ভিজিট যখন হয় তখন তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়। কিন্তু আজকে যেটা আমি যেটা একটা কাগজে দেখলাম, তারা বলছে যে ভারতীয় দূতাবাস এটা নিয়ে আলাপ আলোচনা করে নাই। সেখানে আমার দুইটা প্রশ্ন, যে এইটা ঠিক ভারতীয় দূতাবাসের তো করার কথা না, আমাদের তরফ থেকে যারা এই ভিজিটটা সম্বন্ধে অর্গানাইজ করেছেন তারা করেছেন কিনা। কিন্তু এখন কথা হচ্ছে যে বিরোধী দলের দিক থেকেও এটাও তাদের চিন্তায় রাখতে হবে যে তারা কতখানি বিরোধী দলের ভূমিকা তারা পালন করছেন। তবে অবশ্যই এই দেশের একজন অতি সামান্য সাধারণ নাগরিক হিসাবে আমি খুশি হতাম যদি, এবং ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য যদি তারা, যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, তার সাথে যদি আলোচনা হতো, যেটা পররাষ্ট্রমন্ত্রীর ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন যেটা হয়েছে। আপনি কি মনে করেন মোহাম্মদ আরাফাত? এই বিষয়টা নিয়ে আমি আসলে জানি না যে কেন হয়নি, কোথায় যে সমস্যাটি হয়েছে। তবে আমিও জনাব চৌধুরীর সাথে একমত যে সাক্ষাৎটি হলে ভালো হতো, এবং এটি হলে হয়তো পুরো সফরটি একটি পূর্ণাঙ্গতা পেত। তবে যদিও উনি সরকারি ওই অর্থে সফরে এসেছিলেন কিনা সেটিও আমি ঠিক, আমার ধারণা যে ওই যে সম্মেলনটি হলো সেটাকে উপলক্ষ করেই আসা, তাহলে ভালো হতো। একটি বিষয় আমি এখানে একটু বলতে চাই, আমাদের আগের বিষয় সূত্র ধরে, সেটি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে আনরিজলভ যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে আছে, সেগুলো সমাধানের জন্য ইফেক্টিভ কিছু মেজার্স নিতে হবে, সেটার জন্য একটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এই প্রচেষ্টার অংশ হিসেবে যে কাজগুলি হচ্ছে, আমার মনে হয় সেগুলোকে নেগেটিভলি না দেখে, কারণ দেখুন আপনি অভিযোগ করলে অভিযোগ শুধু উঠতে থাকবে, কিন্তু সমাধান তো হবে না। এবং একই সাথে আমাদের যে আভ্যন্তরীণ রাজনীতি এবং রাজনীতির যে দীর্ঘদিনের চরিত্র এবং পাকিস্তান আমল থেকে আমরা দেখে এসেছি, এখানে এই অভিযোগগুলিকে উপজীব্য করে রাজনীতি করা হয়। আমাদের এই ধরনের নেগেটিভ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দাবি করি যে বর্ডার হত্যা হচ্ছে, আবার মনে মনে ভাবি হোক না কেন, হলে ভালো হয়, তাহলে আমি এটি রাজনীতিতে সুবিধা হয়। কাজে আমার মনে হয় সব দলের সব পক্ষকে সত্যিকার অর্থে মনের ভিতর থেকে সৎ হয়ে কমিটমেন্ট নিয়ে এই সমস্যার সমাধানের জায়গাতে আসতে হবে। জি, আপনি দুজনের কাছে আবার আসবো, তার আগে আমরা একটা বিরতি চাই। চৌধুরী, আপনার কাছ থেকে যদি শুরু করতে চাই, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমান সময়ে আমরা একটা ইতিবাচক অবস্থা দেখছি। অনেকগুলো চুক্তি হচ্ছে, হবে পর্যায়ে আছে। বিরোধী দলের পক্ষ থেকে একটি জোরালো দাবি আছে, কি চুক্তি হচ্ছে সেটি প্রকাশ করতে হবে। আপনি কি মনে করেন? আমি মনে করি অবশ্যই এটা বিরোধী দলের দাবির কারণে না, একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠিত পর্যায়ে সেই দেশে অবশ্যই সব চুক্তি ঘোষণা করা উচিত। এটা আমাদের জনগণের দাবি, জনগণের জানা উচিত যে কি চুক্তি। এই চুক্তিগুলিকে আপনি মনে করেন যে একটা প্রকাশ করা উচিত? এই চুক্তিগুলিকে আপনি মনে করেন যে আমাদের জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত চুক্তি হবার আগে? ডেফিনেটলি, যদি সম্ভব হয় আগে। কারণ আরেকটা ব্যাপার আছে, যাদের সাথে চুক্তি করছেন, সেটা ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ হোক, তারাও তো জানতে হবে, লতে একটা কথা আছে গভর্নমেন্ট ইজ কন্টিনিউয়াস, যে এই সরকারের পরেও অন্য কোনো দল ক্ষমতায় আসলে এই চুক্তির ব্যাপারে তাদের মতামত কি থাকবে। আসল কথা যে সংসদে আলোচনা হলে আমরা ধরে নিতে পারি, এবং গণমাধ্যমে আলোচনা হলে, যে দেশের জনগণকে আপনি সম্পৃক্ত করলেন। ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের দুই দল একত্রিত হয়েও যদি একটা জিনিস সমর্থন করে আর দেশের জনগণ সেটা প্রত্যাখ্যান করে,
তাহলে কোনোভাবেই এটা হবে সেটাকে না। আপনি কার্যকর জি, করতে আমি পারবেন আবার আসবো এই চুক্তির জায়গাতে আপনার কাছ থেকে সংক্ষেপে জেনে আসবো যে প্রশ্ন করলাম। আমি একমত ওনার সাথে যে এই বিষয়গুলি আসলে এর আগেও আমি বলেছি সব বিষয় খোলাসা করতে হবে, এটা পরিষ্কার করা খুবই জরুরি গভর্নমেন্টের নিজের স্বার্থে। কারণ গভর্নমেন্ট আমার বিশ্বাস যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সবকিছু করছেন, কাজে এই বিষয়গুলিকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার অপচেষ্টা কেউ করে থাকলে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে যদি এটা পরিচ্ছন্ন হয়। আবার আসছি আপনার কাছে। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সৌদি আরব জেদ্দা থেকে রনি বলতেছি। জি বলুন রনি সাহেব, সৌদি আরবের জেদ্দা থেকে ফোন করেছেন আপনি, বলুন। আচ্ছা, আমরা সবসময় আমাদের ইন্ডিয়ার নতুন নতুন একটা কথা শুনতেছি, ওনারা সবসময় বলে যে বাংলাদেশ আমাদের বন্ধুত্বপূর্ণ একটা দেশ, কিন্তু তারা এই কথাটা বলার পরে প্রতিদিনই আমরা সৌদি আরব থেকে টেলিভিশনের হেডলাইন গুলো দেখতেছি, বিএসএফ আমাদের বাংলাদেশিকে হত্যা করে নদীতে ফালাই দিতেছে, আপনার সীমান্তের মধ্যে লটকাইয়া রাখতেছে। তা আমরা কি একটা স্বাধীন দেশে বাস করতেছি না ফিলিস্তিনের মতো একটা দেশে বাস করতেছি? জি আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা এটাই। জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন। তবে এই যে ফোন, যে প্রশ্ন এবং এর যে সেন্টিমেন্ট, আমরা এই অংশটি আলোচনা করেছি, সুতরাং এই আলোচনায় আমরা আর যাচ্ছি না, আমরা কথা বলে ফেলেছিলাম। আপনি যদি আপনার কাছ থেকে আসি, আমি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, আমাদের সময় অনেক কম, সংক্ষেপে বলতে হবে, ট্রানজিটের পক্ষে বিপক্ষের আলোচনা, এখন বিপক্ষের আলোচনা অনেকখানি কমে গেছে। এখন আলোচনার বিষয় হয়েছে ট্রানজিট দিব, কিন্তু ট্রানজিট দিলে বাংলাদেশের কি লাভ? সংক্ষেপে যদি আপনি একটু বলেন। ট্রানজিটটা তো একটা বিস্তৃত ব্যাপার, জি, এটা একটা সবকিছু সিদ্ধান্তই যখন একটা রাজনৈতিক সরকার নেন সেটা এক অর্থে রাজনৈতিক, কিন্তু এটা বিশাল অর্থে কিন্তু অর্থনৈতিক। বাংলাদেশের মানুষকে সম্পূর্ণভাবে এটাকে আত্মস্থ করতে হবে, বিশ্বাস করতে হবে যে এই ট্রানজিটের মাধ্যমে তার অর্থনৈতিকভাবে উপকার হবে। এখন পর্যন্ত আমার মনে হয় সেই সামসগুলো আমাদের সামনে আসে নাই। আমরা শুনি, এবং এটা যথার্থ কথা, যে পৃথিবীতে কানেক্টিভিটি নাই এমন কোন দেশ এখন খুঁজে পাওয়া যায় না, কিন্তু ট্রানজিট এক জিনিস, করিডর এক জিনিস। আমরা খুব আশ্বস্ত হয়েছি যে আমাদের বাংলাদেশ সরকার বলেছেন যে এই ট্রানজিট শুধুমাত্র একটা দেশকে নয়, একটা দেশকে হলে এটা করিডর হতো, এটাকে নেপাল, ভুটান, এবং আমি তো চাইবো যে মায়ানমার হয়ে আমরা চীনে যাই, চীনের সাথে আরো ব্যবসার লেনদেন হয়। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমত এই ব্যাপারে দর কষাকষি খুব শক্তভাবে করতে হবে। দেখেন আমাদের দেশের ডিজেল, এটা কিন্তু সাবসিডাইজ। আমরা এমন একটা জিনিস চাই না যে ভারতের লরি আসবে এবং আমাদের এই যে সাবসিডাইজ, এটা একটা উদাহরণ দিলাম। আর একটা যানজট, আগে দেখেন আমার জেলায় যেতে লাগতো 2.5 ঘন্টা 3 ঘন্টা, টাঙ্গাইলের কথা বলছি, টাঙ্গাইলে, আর এখন শুক্রবার দিনই লাগলো 6.5 ঘন্টা। মানুষের মনে এই আতঙ্কটাও আছে যে আরো বেড়ে যাবে কিনা। ব্যাপার যেটা হচ্ছে যে কোনো একটা জিনিস ভালো হোক, কিন্তু এটার ভালো ফলটা যদি মানুষ দেখতে পারে সমর্থন করবে, আর না হলে আমরা একটি এগিয়ে গেলাম, অত্যন্ত সদিচ্ছা নিয়ে এগিয়ে গেলাম, ভালো জিনিসের জন্য এগিয়ে গেলাম, কিন্তু সেটা যদি পরে মানুষের পীড়ার কারণ হয়, কষ্টের কারণ হয়, তখন কিন্তু এটা চলবে না। আরো আমরা পরে একটা সিচুয়েশন, সময় থাকলে আমি আবার আপনার কাছে আসব। যে স্পিরিট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 1996 12ই ডিসেম্বর গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেটার অনেকগুলো পজিটিভ, সময় থাকলে আপনার কাছে আবার আসব। সেইভাবে আমরা এই ট্রানজিটের ব্যাপারেও আমাদের হোমওয়ার্ক করা হবে। আমরা এটা একেবারে সম্পূর্ণভাবে জানতে চাই যে এটা করে বাংলাদেশের স্বার্থে কি কি হবে। ট্রানজিটের বিষয়টি খুব সহজ, শেষ সময় আছে। আমাদের বাংলাদেশে একটি ভৌগোলিক অবস্থানগত একটি সুবিধা আছে, এই সুবিধার কারণে আমরা কিছু সার্ভিস সেল করার একটা জায়গায় আছি, এবং বিষয়টি হচ্ছে এরকম যে এখানে ভারত, নেপাল এবং ভুটান এই আঞ্চলিক একটা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই ট্রানজিটের বিষয়টি নিয়ে আসছি, এবং এই সার্ভিসগুলি কিন্তু আমরা 3টি দেশকেই সেল করতে পারি, পৃথিবীর আর কোনো দেশে ক্রেতা হবে না। কাজে সেল করার পরবর্তী পরিপ্রেক্ষিতে জনাব চৌধুরী যেটি বললে যে আমাদের লাভটা কি, সেই লাভের বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে বিভিন্ন পর্যায়ে। বিষয়টি হচ্ছে দেখুন যে আমাদের এই মুহূর্তে যে অবকাঠামো আছে তাতে করে কিন্তু আমরা ট্রানজিট দেওয়ার ফলে যে সার্ভিস বিক্রি করা বা সেল করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর যে সম্ভাবনা তৈরি হবে তার 10%-এরও বেশি আমরা নেয়ার সেই জায়গাতে নেই, আমাদের সামর্থ্য নেই। কাজে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে? একটি গবেষণায় দেখা গেছে যে $24 বিলিয়ন মতন খরচ করতে হবে, এবং এই খরচ করবেন আপনি যে খাতে আপনি ট্রানজিট না দিলেও বাংলাদেশে ইন্টারনালি ডোমেস্টিক ডেভেলপমেন্টের জন্য আপনি এই উন্নয়নগুলি করতেই হতো। কাজে আমাদের এই ট্রানজিটকে ঘিরে বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট হবে, এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট হলে যেটি হবে, বাংলাদেশের ভিতরে এন্টারপ্রেনার যারা, তাদের এফিসিয়েন্সি লেভেল বাড়বে, তারা আরো কম্পিটিটিভ হবে ওয়ার্ল্ড মার্কেটে, কারণ এখন ট্রেড ট্রানজাকশন কস্ট ইজ ভেরি হাই, অবকাঠামো নেই বলে। এবং আমাদের মংলা পোর্টে আপনি দেখুন মাত্র 20% এটা ব্যবহৃত হয়, 80% হয় না। নেপাল এবং ভুটান কিন্তু কলকাতা পোর্ট ইউজ করে। নেপাল, ভুটান বাংলাদেশে তাদের প্রোডাক্ট নিয়ে ঢুকতে পারে, কিন্তু বাংলাদেশের থেকে থার্ড কোনো কান্ট্রিতে যাওয়ার ট্রানজিট পারমিশন নেই, কারণ ইন্ডিয়া ওখানে ক্ষতিগ্রস্ত হবে।
আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করেছি, করে সেই পারমিশন আদায় করেছি। এখন নেপাল আর ভুটান কিন্তু আমাদের পোর্ট ব্যবহার করে থার্ড কান্ট্রিতে যেতে পারবে, যেটি আমরা নেপাল ভুটানকে সেল করছি। ইন্ডিয়াকে আমরা সেল করছি কি তাদের নর্থ ইস্টে যেতে হবে। কাজে আমরা কিন্তু ওভারঅল একটা গবেষণা যেটি বললাম যে এই মুহূর্তে আমরা $5 মিলিয়ন বেশি আর্ন করতে পারবো না, কিন্তু যখন আমরা পুরো ডেভেলপমেন্টটা আমাদের হবে এবং ট্রানজিটকে ঘিরেই আমরা WTO বিভিন্ন কনসেশনাল ক্রেডিট পাবো, আমরা নেপাল ভুটান না হলো ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের কনসেশনাল ক্রেডিট অ্যারেঞ্জ করব, বিভিন্নভাবে এগুলো তৈরি হবে। কারণ WTOর একটা ইন্টেনশন আছে ইম্পেডিমেন্ট ফ্রি ট্রেড একটা জোন ক্রিয়েট করা। আমি এই আলোচনা অত বিস্তৃত আর করতে পারছি না সময়ের কারণে, আপনাকে খুব সংক্ষেপে যদি একটু জবাব দেন যে সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারক পর্যায়ে 2-3 রকমের কথা এসেছে বিভিন্ন সময়ে, যে ফি নিব না WTO অনুযায়ী, আপনি জানেন এটা, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না। এগুলো কিছু বিভ্রান্তি তৈরি করেছে। আপনার কাছে কি মনে হয় যে নীতি নির্ধারক পর্যায় থেকে এই বক্তব্যগুলো আসা উচিত? অ্যাবসলিউটলি না, আমি আপনাকে বলি এটা পরিষ্কার করে দেওয়া উচিত। এখানে 2 ধরনের লাভ আছে বাংলাদেশ। একটি সুনির্দিষ্টভাবে ডিরেক্ট লাভ, সেটি হচ্ছে আমরা যে গবেষণার কথা বললাম, প্রত্যেক বছর আমরা $1 বিলিয়ন মতন আর্ন করতে পারি, এবং সেটি ট্রানজিট ফি নামে হতে হবে, নট নেসেসারিলি। এগুলো টার্মিনোলজিক্যাল ব্যাপার, এটা টোল হতে পারে, বিভিন্ন যে কোনো কিছু হতে পারে সেটা, এবং এটা তো সুনির্দিষ্ট লাভ। এর বাইরে যে লাভগুলি আছে, যে ডেভেলপমেন্টগুলি বাংলাদেশে হবে, যার ফলশ্রুতিতে ইন্টারনালি বিজনেস এনহ্যান্স করবে, সেইটি যে বিষয়গুলি, এটা আমরা এখন চিন্তাই করতে পারি। আপনার কাছে আবার আসাচ্ছি, আমরা একেবারে শেষ সময় চাই, সেটা হচ্ছে যে আমাদের খুব তড়িৎ গতিতে ডিপ সি পোর্টের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই, এইটাও আমাদের সুরক্ষা করতে হবে যেন আমাদের দেশের উদ্যোগকারীরা, অন্ত্রপ্রেনাররা আমাদের দেশের পণ্য ভারতের এই যে 7 সিস্টার্স বলেন, সেখানে তারা রপ্তানি করতে পারে, এখানে আমি একটু অ্যাড করতে চাই, ভালোভাবে করতে পারেন। এই বিষয়টি আমাদের অন্ত্রপ্রেনারদের এফেক্ট হোক, আমাদের ইন্ডাস্ট্রি পিছনে পড়ে যাক, এটা কিন্তু করলে যতই মহৎ উদ্দেশ্য থাকুক, তাহলে ট্রানজিটের ঠিক এই জায়গাটা আমি একটু আপনার সাথে এগ্রি করে বলছি। আমরা 7 সিস্টার্সে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, আমরা কিন্তু ইন এক্সচেঞ্জ অফ দ্যাট বলছি তোমাদের 481 প্রোডাক্ট নেগেটিভ লিস্টে আছে, আমরা মেইনল্যান্ড ইন্ডিয়ায় ঢুকতে চাই, তোমরা 7 সিস্টারে ঢুকো, আমাদের অন্ত্রপ্রেনারদেরকে আমরা ওদেরকে নিয়ে পুরো ইন্ডিয়াতে ঢুকতে চাই, মানে 100 কোটি মানুষের দেশে আমরা যেতে চাই। অ্যাবসলিউটলি, এটা আমাদের জন্য এখানে আরো কিছু প্রশ্ন ছিল দর্শকের, এইটার ব্যাপারে এই যে বিশ্বাস আনার জন্য এখানে আরো কিছু প্রশ্ন ছিল, যেরকম ট্রানজিট নিয়ে কথা বললাম, টিপাইমুখ বাদ বিষয়ে ভারতের অবস্থান কি, আমাদের অবস্থান কি, ছিটমহলগুলোর অবস্থা কি, আমাদের সেটা সময়ের স্বল্পতার কারণে টিপাইমুখটা একটা খামাকা, এটা একটা ক্লাউড, আমাদের বলা হচ্ছে হবে না, লেট দেয়ার বি টোটাল ফার্ম। কিন্তু ভারত কিন্তু প্রজেক্টটি বাতিল করেনি এখনো, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো ভীতিটা রয়ে গেছে। আসলে পুরো একটা অনুষ্ঠান লাগবে আলোচনা করতে, করে বলে আরো বিভ্রান্ত তৈরি হবে, আমি এটা বলবো না। তবে একটি বিষয় অ্যাড্রেস করতে চাই, ট্রাফিক জ্যামের বিষয়টি যেটি বললেন, এটার একটা কনসার্ন আছে, যেটি আমি বললাম যে পুরো সম্ভাবনা তৈরি হবে, সেই পুরোটাকে আমরা যদি ক্যাপচার করতে যাই, তাহলে একটা হচপচ লেগে যাবে। আমরা কিন্তু 10% বেশি পারবো না, কাজে ট্রাফিক জ্যাম এই মুহূর্তে লাগার সম্ভাবনা নেই। আমরা যখন বিল্ড করব, ডেভেলপ করব আমাদের অবকাঠামো, তখনই আমরা গ্র্যাজুয়ালি পুরো সম্ভাবনাটাকে ক্যাপচার করব, এবং তখনই আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা বলছেন, এমনিতেই আমরা ট্রাফিক জ্যামের যে অবস্থাতে আছি, এটিও আলোচনার আলাদা একটা বিষয়। তবে আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। আপনার যেগুলো কমিউনিকে আছে, আমরা বারবার শুনে এসেছি, এটা কেন মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরে, সঠিকভাবেই তুলে ধরেছে, কারণ উনি জানেন যে এইসব পয়েন্টস উইল নট গো ডাউন ওয়েল উইথ দ্য কান্ট্রি। আমরা বিশ্বাস করি যে আমরা তাদের পক্ষ থেকে আপনাদের দুজনের আলোচনা থেকে যে বিষয়টি হচ্ছে, বাংলাদেশ যথেষ্ট আন্তরিকতা নিয়ে সামনে অগ্রসর হতে চাইছে। ভারত একটি বৃহৎ দেশ, সেই বৃহৎ দেশের কাছ থেকে সত্যিকারের আন্তরিকতা প্রত্যাশিত, সেটা একেবারে প্রশাসন পর্যায়ে, টিপাইমুখ বাদ থেকে শুরু করে আমাদের ছিটমহল অমীমাংসিত বিষয়, সীমান্তে গুলি করা, এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত না ভারত তার আন্তরিকতার প্রমাণ দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইতিবাচক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সম্ভবত এক ধরনের প্রতিবন্ধকতা থেকেই যাবে। আমরা বিশ্বাস রাখি যে ভারতের দিক থেকেও আন্তরিকতার প্রমাণ পাওয়া যাবে, এবং বাংলাদেশ দর কষাকষিতে বাংলাদেশ যোগ্যতার পরিচয় দিবে। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ডিভাইন গ্রুপের সৌজন্য অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি।